নমস্কার। আজকে পাঠ করতে চলেছি সুচরিত চৌধুরীর লেখা একটি ছোট গল্প দুপুরে রথপুকুরে। সঙ্গে থাকুন। দুপুরে রথপুকুরের জল শান্ত স্নিগ্ধ এক নির্জন স্বপ্ন নিয়ে আমার মতো অসংখ্য ছেলেকে হাতছানি দিয়ে ডাকত। একের সময় তার ঘাটের পৈঠায় বসে চেয়ে থাকতাম জলের দিকে। সিঁড়িগুলো নিচে নেমে গেছে, মনে হতো সেগুলো মারিয়ে হয়তো কোনো প্রাসাদপুরীর কক্ষে যাওয়া যায়। দুপুরবেলায় পুকুরের তলদেশে কোনো এক জগৎ আছে, সেই ভাবনা প্রায়ই আমার মনকে আচ্ছন্ন করে রাখত। মাকে আমার ভাবনার কথা একদিন বলেছিলাম, শুনে তার চোখ গোলাকার। বলেছিলেন, খবরদার দুপুরে কখনো পুকুরে নামবি না, পায়ে শেকল লাগিয়ে টেনে নিয়ে যাবে। সাঁতার শেখার পর একা একা যখন রথপুকুরের মাঝখানে ভেসে বেড়াতাম, তখন হঠাৎ মার কথা মনে পড়লে প্রাণপণে জলের মধ্যে হাত পা ছুঁড়ে ঘাটের কাছে চলে আসতাম। মা বলতেন, পুকুরের তলায় একটি প্রাসাদ আছে, সেখানে এক যক্ষ থাকে, তার ঘড়ায় ঘড়ায় মোহর। ডুব দিয়ে কেউ যদি সেই প্রাসাদের কাছে যায়, তবে সে আর ভেসে উঠতে পারে না, যক্ষের শেকল তাকে বেঁধে রাখে। জিজ্ঞেস করতাম, তুমি সেই প্রাসাদ দেখেছ? মা বলতেন, আমি দেখিনি, তবে যে দেখেছে তার ভাগ্নির কাছ থেকে শুনেছে, তোর ওই ধীরু কাকি। ধীরু কাকি ছিলেন মার দুপুরবেলার সখী। একদিন দেখা না হলে দুজনের কারোর ভাত হজম হতো না। মার কথা যদিও বা বিশ্বাস করতাম না, তবু একা নির্জন দুপুরে রথপুকুরে সাঁতার কাটার সময় একটু ভয় ভয় লাগতো। পায়ে কোনো কিছু ঠেকলে ছলাৎ ছলাৎ শব্দে জল থেকে উঠে পড়তাম। সাঁতার কাটার চাইতে সারা দুপুর একা ঘাটে বসে জলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকাটা আমার ভালো লাগতো। রূপালি জল মাঝে মাঝে স্থির জলকে ঘোলা করে দিয়ে মাছের লেজ নাড়ার শব্দ, হঠাৎ উড়ে আসা দু একটা চিলের আক্রমণ, মাছরাঙা পায়রা বকের আনাগোনা। একা বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকাটা ভালো লাগতো। শুধু কি তাকিয়ে থাকা, মনে মনে ঘাটের সিঁড়ি ভেঙে নিচে নেমে যেতাম। একদিন স্বপ্ন দেখলাম, একজন বৃদ্ধ দেখতে কোনো অভিজাত ঘরের ভৃত্যের মতো একজন মানুষ রথপুকুরের সেই সিঁড়ি বেয়ে উঠে আমার সামনে এসে দাঁড়ালো। তারপর আমার নাম ধরে ডেকে বলল, চলো। বললাম, কোথায়? বলল, রানীমার কাছে। বললাম, রানীমা আবার কে? সেখানে তো থাকে এক যক্ষ। সেই বৃদ্ধ একটু কেশে ভারী গলায় বলল, মিথ্যে কথা, রানীমা ছাড়া আর কেউ সেখানে থাকেন না। তবে একদিন তোমার মতো তার একটি ফুটফুটে ছেলে ছিল, সেই যে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো আর ফিরে গেল না। রানীমা রোজ তার পথ চেয়ে বসে থাকেন। তার সব আছে, কিন্তু ওই ছেলেটি নেই। যত কান্নাকাটি করেন আর আমাকে বলেন, যদি ছেলেটিকে ফিরিয়ে আনতে পারি তবে আমাকে দেবেন 2 ঘড়া সোনার মোহর। এই অবধি বলে বৃদ্ধ চারধারে চোখ বুলিয়ে বলল, তুমি দেখতে অনেকটা তার ছেলের মতো। চলো, আর রানীমার কাছে তোমাকে নিয়ে যাই। 2 ঘড়া সোনার মোহর পেলে তোমাকে 1 ঘড়া দেব। সোনার মোহরের চাইতে তখন আমার লোভ বেশি ছিল আম সন্দেশের দিকে। কেউ আম সন্দেশের লোভ দেখালে পুকুরের তলায় কেন, অঘোর জঙ্গলে যেতেও আমি রাজি। কাজেই বৃদ্ধের সোনার মোহরের প্রতি আমার মনে বিশেষ কোনো আকর্ষণ সৃষ্টি হলো না। জিজ্ঞেস করলাম, সেখানে মোটর গাড়ি আছে? বৃদ্ধ বলল, সব আছে। আমি ভেংচি কেটে বললাম, মিথ্যে কথা, জলের তলায় কি গাড়ি চলে? আমাকে রাজি করাতে না পেরে বৃদ্ধের মুখ বিমর্ষ হয়ে গেল। পরে চোখ দুটো জ্বলে উঠল। মনে হলো সে যেন আর মানুষ নয়, একটি হিংস্র দানবের মতো আমাকে জড়িয়ে ধরে লাফিয়ে পড়ল জলে। আমি চেঁচিয়ে উঠলাম। বাবা পাশেই ছিলেন। স্বপ্নের ঘোরে চেঁচাতে দেখে তিনি আমাকে অভয় দিলেন, ও কিছু না, স্বপ্ন কখনো সত্যি হয় না। দিন 10 পরেই মিষ্টান্ন ভাণ্ডারের ছেলে ননির ছোট ভাই ধনী দুপুরে রথপুকুরের জলে ডুবে মারা গেল।
অবিশ্বাস্য মায়ের বাক্যকে সেদিন থেকে বিশ্বাস করতে শুরু করলাম। তার কাল্পনিক যক্ষ আমাকে স্বপ্নে জড়িয়ে ধরেছিল। ধনীকে নিশ্চয়ই এই যক্ষের শেকল দিয়ে টেনে নিয়ে গিয়েছিল সেই রানীমার কাছে। এরপর থেকে রথপুকুরে স্নান করতে যেতাম না। যদি বা যেতাম, ঘাটের এক কোণে বসে পুকুরের মাঝখানে দৃষ্টি ফেলে তাকিয়ে থাকতাম। মেজদা তার সঙ্গীদের সঙ্গে সাঁতার কাটতো সেখানে। ভয়ে ভয়ে বলে উঠতাম, মেজদা, ওইখানে যেও না। মেজদা চিত সাঁতারে সেখান থেকেই বলে উঠত, এই সাঁতার কাটছি আমি, তুই কেন ভয়ে যাচ্ছিস, যা ভাগ। মায়া থেকে ভয়, জলের সঙ্গে তখন ছিল আমার সেই সম্পর্ক। সাঁতারু প্রফুল্ল ঘোষ লালদিঘিতে একটানা 3 দিন হাত বাঁধা অবস্থায় ছিলেন। যেদিন উঠে এলেন সেদিন আমরা থ। উকিল প্রসন্ন দাসের ছেলে বিজয় দাসকে দেখতাম দিন রাত লালদিঘির জলে সাঁতার অভ্যাস করতে। বদরপাতির আব্দুর রহিম ছিলেন তখনকার সেরা সাঁতারু। তার দীর্ঘ গৌরবর্ণ দেহ প্রাচীন কোনো কোনো গ্রিক বীরপুরুষকে মনে করিয়ে দিত। প্রথম দর্শনেই তিনি দর্শককুলকে অভিভূত করে ফেলতেন। গরমকাল এলে রথপুকুরকে আর চেনাই যেত না। সারা দিন সাঁতারের দাপাদাপি। তার তলায় যে একটি যক্ষ ওত পেতে বসে আছে, সাঁতারের নেশায় পড়ে তা এই সময় ভুলেই গিয়েছিলাম। তাছাড়া অনেকজনের সঙ্গে হুড়োহুড়ি করতে গিয়ে ভয়টা কেটে গিয়েছিল। বিকেলেও কখনো কখনো ধূপ ধূপ করে জলে লাফিয়ে পড়তাম, তাও আবার নিজের প্যান্ট শার্ট ঝোপের মধ্যে লুকিয়ে রেখে। সেবার কার্নিভালে 50 হাত ওপর থেকে সারা গায়ে আগুন লাগিয়ে জলে লাফিয়ে পড়ার অত্যাশ্চর্য খেলাটি দেখে আমার বন্ধু অনিলের মাথায় এক ভূত চেপে গিয়েছিল। রোজ সে বিভিন্ন কায়দায় বিভিন্ন জায়গা থেকে রথপুকুরের জলে লাফিয়ে পড়ার অভ্যেস করত। আশা, খোকন, ডাম্বু ও দেবু ওকে আচ্ছা করে উৎসাহ দিত। এমনি অভ্যাস করতে করতে সে একদিন ঘাটের পাশে দাঁড়িয়ে থাকা আম গাছটার নিচু ডাল থেকে লাফিয়ে পড়ল। আমরা অবাক। তারপর ধীরে ধীরে সে 1 ফুট 1 ফুট করে উপরের দিকে উঠিয়ে লাফিয়ে পড়তে শুরু করলো। তার লাফিয়ে পড়ার দৃশ্য দেখবার জন্য পুকুরের চারপাশে মেয়ে পুরুষের ভিড় লেগে যেত। একদিন অনিল ঠিক করলো আম গাছের একেবারে ওপরের ডাল থেকে লাফ দেবে, তাও আবার সারা গায়ে চটকাপড় জড়িয়ে তাতে আগুন লাগিয়ে। শুনে আমরা ভয়ে কুঁকড়ে গেলাম। আশা, খোকন, ডাম্বু ও দেবু সবাই হাঁ। পরে ঢোক গিলে জিজ্ঞেস করলাম, একেবারে এত উঁচু ডাল থেকে? অনিল তার ছোট্ট চোখ দুটোকে আরও ছোট্ট করে গম্ভীর স্বরে জবাব দিল, হ্যাঁ। যেদিন অনিল লাফ দেবে সেদিন রথপুকুরের চারপাশে কার্নিভালের মতো দর্শকের ভিড় জমে গেছে দুপুরবেলায়। খবর শুনে তার বাবা সরকার মশাই রেগে মেগে আম গাছের গোড়ায় এসে হাজির। ওপরের দিকে তাকিয়ে তিনি চেঁচিয়ে উঠলেন, এই পাজি ছেলে, নেমে আয় বলছি। অনিল তখন তার চট কাপড়ের আচ্ছাদনে আগুন লাগিয়ে উল্লসিত চিৎকারে আম গাছের উঁচু ডাল থেকে লাফিয়ে পড়েছে। জলে শব্দ হলো, ঝপাং। পাড়ার ছেলেরা হাততালি দিয়ে উঠল। অনিলের বাবা সরকার মশাই ভীত চোখে তাকিয়ে রইলেন পুকুরের দিকে। কিছুক্ষণ পর অনিলের দেহখানা ভেসে উঠল জলের উপর। সবার চোখে জিজ্ঞাসা, অনিল কি বেঁচে আছে? দেখা গেল অনিল 2 হাত দিয়ে জল ফাঁক করতে করতে সাঁতার কেটে এসে উঠল ঘাটে। এমন দুঃসাহসী অনিল, কিন্তু তার বাবাকে দেখে মুখ তার ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। এতক্ষণ শুনছিলেন সুচরিত চৌধুরীর লেখা একটি ছোট গল্প, দুপুরে রথপুকুরে। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।